বিজয় মাসের এই প্রথম প্রহরে আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন সাংবাদিক রেজানুর রহমান, সম্পাদক পাক্ষিক আনন্দ আলো। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। তো অনুষ্ঠানের রীতি অনুযায়ী সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, বিনা বিচারে বন্দীদের কান্না শুনতে পায় না কেউ। কাশিমপুর কারাগারে আটক 34 জন, কারা কর্তৃপক্ষের সুপ্রিম কোর্ট প্রতিবেদন সুপ্রিম কোর্টে। বিদেশে দেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করুন, প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, ক্যাম্পাসে ক্যাম্পাসে শুধুই ছাত্রলীগ। মানব জমিন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে যাচ্ছে সরকারি কলেজ, ঢাকার 7 কলেজ দিয়ে শুরু। আমাদের সময়, রেমিটেন্স কমায় সরকার উদ্বিগ্ন। মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। সকালের খবর, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ধীরগতি, 103 অনুশাসন 2 বছরেও বাস্তবায়নে অগ্রগতি নেই। জয় জয় দিন, প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির দায়ে 6 প্রকৌশলী বরখাস্ত। দৈনিক ইনকিলাব, অভ্যন্তরীণ নৌপথ ও নৌ অবকাঠামো উন্নয়ন 3200 কোটি টাকার মেগা প্রকল্প। দৈনিক দিনকাল, চীন ঠেকাতে পারিকর ঢাকায়, ভারতের উদ্দেশ্য বাংলাদেশের ওপর চীনের ক্রমবর্ধমান প্রভাবকে প্রশমিত করা। দৈনিক সংগ্রাম, মিয়ানমারকে সামরিক শক্তি ব্যবহার না করার পরামর্শ চীনের, হত্যা ধর্ষণ নির্যাতনের মুখে 10,000 রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে, জাতিসংঘ। দৈনিক করতোয়া, সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় 9 আসামির যাবজ্জীবন। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। জনাব রেজানুর রহমান, আমরা জানি যে আমাদের মহান বিজয়ের মাস শুরু হলো। 16 ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনে বিজয় উৎসব উদযাপন করবে জাতি। তার আগে প্রথম দিন থেকেই নানা আয়োজনে জাতি বীর শহীদদের যেমন স্মরণ করেন, মুক্তিযুদ্ধের চেতনায় পুনরুজ্জীবিত হওয়ার অঙ্গীকার করেন, এবং আমরা জানি যে গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড গৃহীত হয়। আজকে আমরা খুব একটা চমৎকার মুহূর্তে কথা বলছি এই অনুষ্ঠানের মধ্যে। আমাদের বিজয় মাস শুরু কালকে থেকে। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা এই মাসেই, ডিসেম্বর মাসে আমাদের বিজয়ের মাস, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এবারে আমার কাছে যেটা মনে হয় যে এইবারের বিজয় দিবসটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ এই জন্যে যে দেশের পরিস্থিতি, দেশের পরিবেশ সবকিছুই বিজয়ের উল্লাসের সাথে সংস্পৃত, এবং একটা নির্বিঘ্ন পরিবেশে আমাদের বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইবারের বিজয় দিবস, বিজয়ের মাস সবকিছু মিলিয়ে আনুষ্ঠানিকতায়, আনন্দে, উৎসবে সবকিছু মিলিয়ে একটা অন্য রকমের মাত্রা যুক্ত করবে। এবং একই সাথে আজকে একটা চমৎকার খবর আছে, আপনি উল্লেখ করছিলেন, আমি সেটারও উল্লেখ করতে চাই এই জন্যে যে আমাদের যে সাংস্কৃতিক উৎসব, আমাদের বিজয়ের মাসের থেকে শুরু করে আমাদের পয়লা বৈশাখের যে সাংস্কৃতিক উৎসব, এই যে আমাদের উৎসবগুলো আজকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় আমাদের পয়লা বৈশাখের উৎসবটা যুক্ত হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় মাসরুর, খুব শীঘ্রই হয়তো আমরা এরকম একটি সংবাদ বা এরকম একটি খবর পাবো যে আমার বিজয় দিবসের উৎসবটাও সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হবে, এবং আমরা ওইভাবে বলতে পারবো যে আমাদের অনেকগুলো উৎসব ইউনেস্কো সাংস্কৃতিক তালিকায়, ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছে। তা আমার কাছে মনে হয় যে এই যে অর্জনগুলো, সেই অর্জনগুলো আস্তে আস্তে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উদ্ভাসিত করছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আমরা যে জাতি হিসেবে একটা গর্বিত জাতি, আমাদের কালচার যে আরো সমৃদ্ধ, 100 বছরের সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে যে আমরা এগিয়ে যাচ্ছি, তার প্রমাণ কিন্তু ইউনেস্কোর এই যে আমাদের পয়লা বৈশাখের উৎসবের যে মঙ্গল শোভাযাত্রা যে একটা স্বীকৃতি পেল, এটি কিন্তু তারই দৃষ্টান্ত। এবং এইবার বিজয় দিবসে আরেকটি প্রেক্ষাপট যেটি উল্লেখযোগ্য, আমরা গণমাধ্যমেও যার প্রতিফলন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে শীর্ষ যুদ্ধাপরাধী যারা ছিল 71-এ, মানবতা বিরোধী অপরাধী, বড় অপরাধী যারা শীর্ষ তালিকায় ছিল, তাদের বিচার হয়েছে। এবং আমরা খুব আনন্দের সাথে বলতে চাই যে অনেকটা আমাদের গ্লানিমুক্ত অবস্থায় আমরা আমাদের বিজয় দিবস পালন করবো এবার, এবং আনন্দের সাথে পালন করব। ওই যে আমাদের নিজেদের মধ্যে যে একটা অন্তবেদনা ছিল যে এই মানুষগুলো এখনো বেঁচে আছে, এই মানুষগুলোর এখনো বিচার হয় নাই, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, মহান স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করেছিল, তারা বীর দর্পে ফ্ল্যাগ উড়িয়ে, মন্ত্রী বানিয়ে, রাস্তাঘাটে দাপট দেখিয়ে গিয়েছিল, এবং তাদেরকে আমরা তাদের বিচার করতে পেরেছি, এবং নির্বিঘ্ন পরিবেশে আমাদের বিজয় দিবস উদযাপন হবে। আপনাকে আরেকটি তথ্য দিতে চাই, কালকে চ্যানেল আইতে
এই বিজয় দিবসের প্রথম দিনে চ্যানেল আই প্রাঙ্গণে গত 2 বছর ধরে ব্যান্ড ফেস্ট নামে একটা উৎসব হচ্ছে। এটাও কিন্তু আসলে একটা নতুন মাত্রা, নতুন উৎসবের আরেকটি অনুষঙ্গ। বাংলা ব্যান্ড সঙ্গীতের যে কালকে উৎসব সারাদিন 11টা থেকে শুরু হবে, বিকেল 5:30 পর্যন্ত চ্যানেল আই এই যে ব্যান্ডের উৎসব হবে, 27টা ব্যান্ড কিন্তু এর সাথে যুক্ত হবে এবং পৃথিবীর 6টি মহাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, আমার কাছে তো মনে হয় এই চ্যানেল আই এর সাথে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে তারা কালকে বিজয় দিবসের যে বিজয় দিবসের যে আনন্দ, উৎসবকে তারা উপভোগ করবে। সেই আর আমরা আরেকটি শিরোনাম এখানে রয়েছে বা সংবাদে আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হাঙ্গেরি সফর থেকে ফিরেছেন। সেখানে তিনি বিশ্ব পানি সম্মেলনে যোগ দিয়েছেন, ভাষণ দিয়েছেন। পানির জন্য নিরাপদ নিশ্চিত পানির জন্য বৈশ্বিক তহবিল গঠনের আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি হাঙ্গেরির সঙ্গে তিনি সমঝোতা স্মারক সই হয়েছে, যেখানে কৃষি, শিক্ষা সহ শিক্ষার্থীদের বৃত্তি এরকম বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। দেখুন, এই যে পানি আমরা 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 অনেক সময় ভাবি যে পানি নিয়েও আমাদের বৈঠক করতে হবে। আসলে এই বিশুদ্ধ পানি সবকিছু মিলিয়ে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এই সফর এবং হাঙ্গেরির যে এই পানি সম্মেলন, এটা কিন্তু আমাদের নিরাপদ পৃথিবীকে রক্ষার জন্য, আমাদের পৃথিবীকে আরো নিরাপদ করে গড়ে তোলবার জন্য কিন্তু এটা খুবই জরুরি বিষয়। এবং সেই জরুরি বিষয়ের সাথে আমাদের যে 3টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এই 3টি চুক্তি বাংলাদেশের জন্য কিন্তু আরো একটা আনন্দের এবং আরো একটা উজ্জ্বল দিক তুলে ধরার বিষয়। আমি মনে করি প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আমাদের যে অর্জনগুলো, সেই অর্জনগুলো আমরা উপভোগ করতে পারি। সেই আপনি যেমন বলছিলেন যে ঘড়িকাটা চ্যানেলের ব্যান্ড ফেস্টিও আজকের দিনেই 1 ডিসেম্বর আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমরা এরপর আরেকটি শিরোনাম রয়েছে, সেটি বেশিরভাগ সংবাদপত্রে আমরা দেখছি, অনেকগুলোতেই প্রধান শিরোনাম, যে প্রধানমন্ত্রীর বিমানটি আমরা জানি যে হাঙ্গেরি যাওয়ার সময় জরুরি অবতরণ করে এবং 4 ঘন্টা পরে আবার রওনা হয়। সেখানে ত্রুটির জন্য দায়িত্ব অবহেলাকে দায়ী করা হয়েছে তদন্ত রিপোর্টে এবং 6 জনকে বরখাস্ত করা হয়েছে। মাসরুর, আমি এই নিউজটি যখন মানে পত্রপত্রিকা বিভিন্ন প্রচার মাধ্যমে যখন জানতে পারলাম, তখন কিন্তু আমি কায়মনোবাক্যে সৃষ্টিকর্তার কাছে মানে কৃতজ্ঞতা স্বীকার করেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরাপদ ছিলেন, নিরাপদ। আচ্ছা, আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষের কাছে এই প্রশ্ন যে যানবাহনটিতে, যে বাহনটিতে আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী যাবেন, সেই বাহনটি যদি নিরাপদ না হয়, নিরাপদ না রাখা যায়, আপনি আমাকে বলতেই পারেন যে ত্রুটি হতে পারে, ত্রুটি বা দুর্ঘটনা কেউ তো বলে কয়ে আসে না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এখানে গাফিলতি অবশ্যই আছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ ব্যক্তি, একটি বাহনে দেশ থেকে বিদেশে যাবেন, সেইখানকার নিরাপত্তার দায়িত্বটা সর্বোচ্চ 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 জায়গা থেকে নিশ্চিত করাটা খুব জরুরি। এই জায়গাটাতে যখন এই ব্যত্যয় ঘটলো, তখন কিন্তু আমাদের নানা প্রশ্ন দেখা দেয়। তাহলে কি কোনো ষড়যন্ত্র? আমি নেগেটিভ কথা বলতে চাই না, আমি প্রত্যাশার কথা বলতে চাই। কিন্তু এই যে 6 জনকে বহিষ্কার করা হলো বা বরখাস্ত করা হলো, এই ঘটনাটিকে বরখাস্ত মানে করার মধ্য দিয়েই কি নিশ্চিহ্ন হয়ে যাবে? শুনছি যে নাট বল্টু বা কেউ কোনো এটা করা হয়নি। তার মানে কে যাচ্ছে, বিমানটিতে যাচ্ছে কে, সমস্ত কিছু দেখবার দায়িত্ব কার, নিরাপদ উড্ডয়ন এবং নিরাপদ নামানো এই দায়িত্বটা কার, এই যে যানবাহনটিতে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন সেটি কতটা নিরাপদ, সেই দায়িত্বগুলো কার? সেই দায়িত্বের জায়গাগুলো যারা অবহেলা করেছেন, তারা যদি মানে 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 শাস্তির জায়গা থেকে যদি সর্বোচ্চ শাস্তি না হয় এবং এটা যদি নির্বিঘ্ন মানে আসল ঘটনাটা যদি উদ্ঘাটন না হয়, তাহলে বোধ করি আমরা ওই সংশয়, ওই সংকট, ওই আশঙ্কার মধ্যেই থাকবো। আমরা আজকে বিজয়ের মাসের প্রথম দিন, প্রথম প্রহর, আমরা বাংলাদেশটাকে নিয়ে, আমাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে চাই, কোনো আশঙ্কার কথা বলতে চাই না, কিন্তু আশঙ্কা উড়িয়ে দিতে পারি না। এই ঘটনাটা প্রমাণ করে যে আমরা কতটা অনিরাপদ। এই অনিরাপদের আমাদের আশঙ্কা থেকে মুক্ত করতে হবে, এটাই আমার কারণ। আমরা এখানে সংবাদে দেখতে পাচ্ছি যে টেলিভিশন শিল্পী কলাকুশলীদের একটি কর্মসূচি ছিল, কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ছিল। সেখানে তারা তাদের 5 দফা দাবির কথা যেমন বলেছেন, দেশীয় সংস্কৃতি রক্ষার কথা বলেছেন এবং সেখানে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায় থেকে সংহতি প্রকাশ করা হয়েছে।
এটা এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলি যে আমিও একজন নাট্যকার, নাটক লেখার চেষ্টা করি, নির্মাণ করার চেষ্টা করি, দীর্ঘদিন ধরে এই পথে হাঁটছি। দেখুন, বাংলাদেশ টেলিভিশন যখন ছিল, বাংলাদেশ টেলিভিশনে থাকার সময় আমাদের সাংস্কৃতিক বা আমাদের টেলিভিশনের চেহারা, আমাদের টেলিভিশনের পরিধি, আমাদের টেলিভিশনের জেস্চার, আমাদের টেলিভিশনের আঙ্গিক এক ধরনের ছিল। বিটিভি থেকে যখন এই চ্যানেলগুলো বেসরকারি পর্যায়ে ব্যক্তি পেয়ে যখন ডানা মেলে বিভিন্ন ভাবে উড়ার চেষ্টা করলো, তখন কিন্তু সবাই উঠছে, কিন্তু ডেস্টিনেশনটা আমার কাছে মনে হচ্ছিল যে কিভাবে উড়বে, কেন উড়বে, এই উড়ার জায়গা থেকে আমাদের সংগঠিত হওয়া কতটা জরুরি, এই জায়গাগুলো কিন্তু আসলে আগে অতটা গুরুত্ব দেওয়া হয়নি। আজকের এই যে সমাবেশটা, শহীদ মিনারে যে সমাবেশটা হয়েছে, আসলে আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। পজিটিভ দিক কেন? এই নাটকের মানুষগুলোকে একটু গুরুত্ব দেয় না। নাটক যারা নির্মাণ করে, নাটক যারা অভিনয় করে, যারা আমরা দেখি, আমরা খুব আনন্দের সাথে দেখি, কিন্তু গুরুত্বের সাথে আমরা তাদেরকে বিবেচনা করি না। এই বিবেচনা করার জায়গাটা কিন্তু আজকে তৈরি হয়েছে আমার কাছে যেটা মনে হয়, যে এই যে তারা দাবিগুলো, 5টা দাবি আমার কাছে আছে, এখানে 5টা দাবি তারা পেশ করেছে, সেই দাবিগুলো কোনোটা চ্যানেলের সাথে সংস্পৃক্ত, কোনোটা সরকারের সাথে সংস্পৃক্ত, কোনোটা এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আলোচনার দাবি রাখে। এটা একটা প্ল্যাটফর্ম শুরু হলো, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমরা এই দাবি আন্দোলন করতে গিয়ে যেন বিচ্ছিন্ন না হই, আমরা যেন আলাদা না হই। আজকে বিভিন্ন চ্যানেলাই সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল সংহতি প্রকাশ করেছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। এই পজিটিভ দিক যেমন আমি ইত্তেফাকে আমার সাংবাদিকতা জীবন শুরু, আপনি জানেন। আমি সেই সময় ইত্তেফাক মানে দেশের সর্বোচ্চ সার্কুলেটেড একটা পত্রিকা, সেই সুবাদে আমার এই অঙ্গনটাকে, সেই ইত্তেফাকের 19 বছর, আনন্দ আলোর সম্পাদক হিসাবে এই যে 11 বছর, সবকিছু মিলে কিন্তু আমি এই পথেই এদের সাথেই হাঁটছি। কিন্তু এই হাঁটার সময়ে, এই পথযাত্রায় আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, যে আমরা সংগঠিত হতে যে নিজেরা একটু পিছিয়ে যাই, কোন স্বার্থের জায়গা থেকে আমাদের একটু টোপ এলেই আমরা আরেকটু সরে যাই, আমরা আরেকটু নড়ে যাই, আমরা আরেকটু অন্যভাবে বেঁধে দিই। কিন্তু আজকের যে সমাবেশটা হলো, সেটা আমার কাছে মনে হয় যে এই আশঙ্কাগুলো করবার কোনো কারণ নেই। কিন্তু আমাদের ভিশনটা কি? এখানে অনেকগুলো দাবি বলা হয়েছে, যে বলা হয়েছে যে বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবকৃত বিদেশি সিরিয়াল অনুষ্ঠান বন্ধ করতে হবে, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয়, প্রচারের ক্ষেত্রে ক্লায়েন্ট এজেন্সি এর হস্তক্ষেপ ব্যতীত চ্যানেলের অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম যৌক্তিক হার পুনর্নির্ধারণ করতে হবে। দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করতে হবে। বিশেষ প্রয়োজনে কাজ করতে হলে সরকারের অনুমতি এবং সংশ্লিষ্ট সংগঠন সমূহ নিবন্ধিত হতে হবে। ডাউনলিঙ্ক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। আগে আপনাকে বলেছি যে কিছু দাবি সরকারের সাথে সংস্পৃক্ত, কিছু দাবি চ্যানেলের সাথে। চ্যানেল আই সহ বেশ কয়েকটি চ্যানেল অলরেডি সংহতি প্রকাশ করে দিয়েছে যে আমাদের যৌক্তিক যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা অলরেডি মেনে নিয়েছি। কিন্তু আমার কাছে প্রশ্ন একটা, আমি নিজে নাট্যকার হিসাবে, আমি একজন নাট্যকর্মী হিসাবে, আমরা কি দর্শকের কথা ভাবছি? যে দর্শকের জন্য আমরা, আমাদের দর্শকের জন্য যে কথাটা আমরা বলি, যে দর্শক, আজকে আমার কাছে মনে হলো সারা, আমি জানি না কে কিভাবে নিবেন, সারা শহীদ মিনারের আমাদের একদিনের আন্দোলনের মধ্যে দর্শকের কথা একবারও বললাম না। আমরা, আমাদের দর্শক কি চায়? আমরা এই সময় বলি আমরা টেলিভিশনে অনুষ্ঠান খায় শব্দটা ইউজ করি, যে দর্শক খায় না। পাশের দেশে টেলিভিশন অনুষ্ঠান গোগ্রাসে গেলে, কেন গেলে, কি জন্য গেলে, এই আলোচনা গেলে কিন্তু খুব জরুরি। ওখানে হেঁটে হেঁটে অভিনয় করে, আমরা বলি আমাদের এখানকার অভিনয় কার্যক্রমের বিষয়টি একদম অন্য রকমের আলাদা। কিন্তু আমরা বুকে হাত দিয়ে কি বলতে পারি যে আমরা দর্শকের জন্য, দর্শকের চিন্তা ভাবনায়, দর্শককে নিয়ে যারা টেলিভিশন দেখবেন, বাংলাদেশের দর্শক, তাদের জন্য চিন্তা করে কি আমরা কোনো পরিকল্পনা সাজাচ্ছি সামনের দিকে? আমার টেলিভিশন কেন মানুষ দেখবে? আমি যদি এই অনুষ্ঠানটা বলি যে আমাদের এখানে আমরা টেলিভিশনের বিজ্ঞাপনের জন্য নাটক দেখব নাকি নাটকের জন্য বিজ্ঞাপন দেখব, মাসুর এই জায়গাটা শুরু হওয়া দরকার। আমরা যে চ্যানেলগুলো, পাশের যে চ্যানেলগুলোর জন্য কথা বলি, তারা কিন্তু একটা প্রক্রিয়া নির্ধারণ করে দিয়েছে। যে কোনো একটা অনুষ্ঠান, আমি বারবার বলি, ওদের নাটকের থেকে আমাদের নাটক অনেক ভালো, অনেক 100 ভাগ ভালো।
কিন্তু সেই জায়গায় আমরা কি করি, দর্শককে বিরক্ত করবার চেষ্টা করি। ওরা করে কি, একটা অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা অনুষ্ঠানে ঢুকে যায় ওরা সীমিত কিছু বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপন দেওয়ার কারণে দর্শক কিন্তু ধরে নেয় যে আমি এই অনুষ্ঠানটা দেখার জন্য আমাদের বাংলাদেশের দর্শক কিন্তু তৈরি, যে বিজ্ঞাপন না হলে কিন্তু অনুষ্ঠান চলবে না। কিন্তু সেই জায়গায় দর্শককে বিরক্ত করার যে টেন্ডেন্সি, সেই জায়গা থেকে আমাদেরকে চলে আসতে হবে। আরেকটা জায়গা খুব জরুরি, পাশের দেশে অলরেডি চলে আসছে, পে চ্যানেলকে আপনাকে আসতেই হবে। আপনি আজকে যে এত কথা বলছেন যে আমার চ্যানেল, পে চ্যানেল, আপনার টেলিভিশন চ্যানেলের মধ্যে 100টা চ্যানেল আছে, আপনি টাকা দিয়ে কোন চ্যানেলটি কিনবেন সেই জায়গাটা যদি আপনার অধিকারের মধ্যে থাকে, তাহলে বিভিন্ন চ্যানেল করবে কি দর্শকের কথা চিন্তা করে। আমি একটু আগে যে দর্শকের কথা বললাম আপনাকে, সেই দর্শকের কথা চিন্তা করে কিন্তু তারা অনুষ্ঠান বানানোর চেষ্টা করবে। কেন? যে আমার অনুষ্ঠান যদি না দেখায় দর্শক, আমার অনুষ্ঠান যদি দর্শক প্রিয় না হয়, তাহলে আমার চ্যানেলটা কিন্তু পে চ্যানেলের মধ্যে ঢুকবে না। অতএব আমি কিন্তু আর্নিং, ওই যে সোর্সটা থেকে আমি কিন্তু কি বলবো, আলাদা হয়ে যাব। অতএব প্রত্যেকটি চ্যানেল দর্শকের কথা ভেবে কিন্তু তারা অনুষ্ঠান বানানোর চেষ্টা করবে এবং অনুষ্ঠান বানানোর জন্য তারা কিন্তু নিয়োজিত থাকবে নিজেদেরকে। অথবা আমার কাছে যেটা মনে হয়, সমস্ত দাবি একটা পজিটিভ দিক এসছে, যে টেলিভিশনের এই যে ছাড়া ছাড়া ভাব, এই যে আমরা আলাদা আলাদা হয়ে যাচ্ছিলাম, আজকে আমাদের এরকম একটা সমাবেশের মধ্যে আমরা নিজেদের আয়নায় নিজেরা দেখবার চেষ্টা করেছি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। সেই জায়গা থেকে আমার বিনীত একটা আবেদন থাকবে, কোনো রেষারেষি না। যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু আমরা সংশ্লিষ্ট মালিক পক্ষ, অভিনয় পক্ষ, সংগঠন পক্ষ সবাই মিলে বসেই কিন্তু এটা সমাধান করা যায়। সেই জায়গায় রেষারেষি না করা। আর একটা জিনিসের ভাবা, যে এতগুলো টেলিভিশন চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের পর্যাপ্ত অনুষ্ঠান বানানোর মানুষ আছে কিনা। আমার কাছে আপনি শুনলে অবাক হবে না, অনেক আমার বন্ধুরা হয়তো খুব খুশি হবে না, কিন্তু তারপরেও আমি বলি, এই মুহূর্তে নাটক বানানো এবং নাটকের ডিরেক্টর হওয়া বা এই ধরনের কাজ করতে পারাটা খুব সহজ কাজ, কোনো কিছু লাগে না। আমার কালকে মনে হলো যে আমি একটা টেলিভিশন নাটক বানাবো, সেই টেলিভিশন নাটক বানানোর জন্য আমি লেগে যেতে পারি, আমার যদি টাকা থাকে। এই জায়গাটা কে বানাবেন, কেন বানাবেন, তার যোগ্যতাটা কি, এইটাও বোধ করি নির্ধারণ করা খুব জরুরি। এই জন্য এটা কে নির্ধারণ করবেন বা কি সংগঠনগুলো করবে? আমাদের পরিচালক সমিতি চলচ্চিত্রের জায়গায়, আমি চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য না হওয়া পর্যন্ত কিন্তু একটা ফিল্ম বানাইতে পারবো না। আমাকে চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে যেয়ে আমি যদি তাদের সদস্য হতে চাই, তাহলে আমাকে একটা ফর্ম কিনতে হবে, আমাকে মৌখিক পরীক্ষা দিতে হবে, তারপরে কিন্তু তারা আমাকে ওই সমিতির মধ্যে সদস্যভুক্ত করবে, তারপরে কিন্তু আমি একটা ফিল্ম বানাইতে পারবো। অতএব আপনি যে কোনো একটি পেশায় যদি সেই পেশাটিকে উজ্জ্বল করতে চান, সেই পেশাটিকে যদি আপনি আরো অনেক দূর এগিয়ে নিতে চান, তার তো একটা ক্রাইটেরিয়া থাকবে। আমার কালকেই মনে হলো যে আমি কালকে নাটক বানাবো, আমি নাটক বানাইতে পারবো? এটি কিন্তু এই ঘটনাই ঘটছে। এই কাজেই এই নিয়ন্ত্রণগুলো খুব জরুরি। আমি বারবার বলি, আজকের সমাবেশটা অত্যন্ত পজিটিভ। আমাদের টেলিভিশনের মানুষগুলো আমরা সবাই একসাথে বসে নিজেদেরকে আয়নায় একবার দেখবার চেষ্টা করেছি। এখন দরকার, ভ্রান্তিগুলো কোথায়, আমাদের দুর্বলতাগুলো কোথায়, আমরা কিভাবে আমাদের দর্শকদের কথা ভাবতে পারি, আমরা কিভাবে আমাদের টেলিভিশন মিডিয়াটাকে আরো উজ্জ্বল করতে পারি, সেই জায়গায় বসা এবং সেই জায়গায় কাজ করা। অনেক ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক,